গুড মর্নিং। আজকে 22শে জানুয়ারি 2026। এখন আমি আছি মানামা, ক্যাপিটাল অফ বাহারিন। গত পরশুদিন আমরা বাহারিন পৌঁছেছি। গতকালকে আমরা বাহারিনের কিছু এখানকার যে বিশিষ্ট জায়গাগুলো সেগুলো আমরা দেখেছি এবং ভিডিওতে আপনাদেরকে সেগুলো দেখিয়েছি। গত ভিডিওতে সেগুলো আছে, আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমরা এক্সপ্লোর করব মানামার আরও কয়েকটি জায়গা, যেমন বাহারিনের গ্র্যান্ড মস্ক আমরা যাব। এটি এমন একটি মস্ক যেখানে অমুসলিমরাও প্রবেশ করতে পারে। তারপর আমরা যাব আল আরিন ওয়াইল্ড লাইফ পার্ক ও রিজার্ভ। এটি একটি মরুভূমির মধ্যে অবস্থিত স্যাংচুয়ারি। তারপর ক্যাপিটাল মল যাব এবং সবার শেষে কিং ফাহাদ ক্যাসওয়ে যাব। এটি একটি হচ্ছে ব্রিজ যেটি সৌদি আরবের সঙ্গে বাহারিনকে যুক্ত করেছে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। এই ভিডিওতে আমরা মানামা সিটির বাকি যে অংশগুলো সেগুলোকে এক্সপ্লোর করব এবং এই ভিডিওতে আপনাদেরকে তার সমস্ত ডিটেলস আমরা দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। চলুন আজকের জার্নি শুরু করা যাক। আর আমরা আপনাদেরকে চলুন নিয়ে যাই বাহরিনের মানামা সিটির গ্র্যান্ড মস্ক। চলুন। এই মস্কের বাইরে আপনার হচ্ছে বিভিন্ন টুরিস্ট যারা আসেন তাদের জন্য এখানে যথেষ্ট বড় পার্কিং আছে দেখুন। প্লাস ধরুন এখানে লোকাল যারা আছে তারাও যখন আসেন এখানে পার্কিং এর ভালো ব্যবস্থা আছে। এমনিতে এখানে প্রচুর বড় জায়গা এবং লোকালিটি তো খুব একটা বেশি নেই, জনসংখ্যা তো খুব কম। আর নর্মালি এখানে যেটা আমি জানতে পারলাম যে বাহরিয়ানের আপনার 100% মানুষের মধ্যে 50% এখানকার লোকাল লোক, আর বাকি যে 50% তারা কিন্তু বাইরে, যার মধ্যে আপনার ইন্ডিয়ার আছে, পাকিস্তানের আছে, বাংলাদেশের আছে, ফিলিপিন্সের আছে, নেপালের আছে। আর এখানকার লোকাল যে বাহারিয়ান লোক তারা কেবলমাত্র 50%ই আছে। দেখুন কি দারুণ লাগছে এখান থেকে। আর এখানে কিছু এই মস্কের কিছু ড্রেস কোড দেওয়া আছে, দেখুন যে কোনগুলো আপনি পরতে পারবেন, কি অ্যালাউড আছে মেল এবং ফিমেল দুজনের জন্যই। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ 22শে জানুয়ারি 2026 আর এখন আমি আছি বাহরিনের মানামা সিটিতে। আর আপনারা দেখছেন তিন গল্প চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি যে সমস্ত জায়গাগুলো বেড়াতে যাই তার ডিটেলস আপনাদেরকে জানাই। তো এখন আমি আছি বাহরিনের মানামা সিটিতে। ফার্স্ট আমরা দেখতে এসেছি গ্র্যান্ড মস্ক। তো চলুন আমাদের সঙ্গে এই মস্ক আমরা ফার্স্ট দর্শন করি। এই গ্র্যান্ড মস্কের নাম হচ্ছে আল ফাতে গ্র্যান্ড মস্ক। এটি বাহারিনের সবচেয়ে বড় এবং অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ। এই মসজিদটি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে এবং 9টা থেকে 4টা পর্যন্ত এখানে সাধারণ দর্শকরা কিন্তু প্রবেশ করতে পারে। বাহারিনের প্রতিষ্ঠাতা আহমেদ আল ফাতের নামে এই মসজিদটি তৈরি করা হয়েছিল। আর এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1984 সালে এবং এটির উদ্বোধন করা হয় 1988 সালে। বাহারিনে এটি একমাত্র মসজিদ যেখানে অমুসলিম পর্যটকরা নির্দিষ্ট সময়ে মসজিদটির ভিজিট করতে পারেন। এই মসজিদে একসঙ্গে প্রায় ভেতরে এবং বাইরে টোটাল 6500 থেকে 7000 মানুষ নামাজ আদায় করতে পারে। এখন আমি আছি গ্র্যান্ড মস্কের ভেতরে। তো এখানে বেশি জোরে কথা বলা যাবে না, তো যদি আমার আওয়াজ একটু কম আসে তাহলে একটু মার্জিত করবেন। ভেতরে খুবই শান্তি এবং এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে মাঝের জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু ওনারা প্রেয়ার করেন। আর এখানে মহিলাদের ক্ষেত্রে অতি অবশ্যই ওনাদের যে ড্রেস আছে সেই ড্রেস পরে কিন্তু ভেতরে ঢুকতে হলো, আর মাথায় ঢাকা দিয়ে কিন্তু রাখতে হয়। আর ছেলেদের ক্ষেত্রে কোনো শর্টস বা টি শার্ট অ্যালাউ নেই, আপনারা লং ড্রেস পরে এখানে আসতে হবে, অর্থাৎ ফুল প্যান্ট, হাফ হাতা বাদ দিয়ে ফুল হাতা শার্ট এগুলো পরে আসতে হবে। এই মসজিদের মেঝেতে ব্যবহার করা হয়েছে ইতালিয়ান মার্বেল। এই মসজিদের ভেতরে একটি বিশাল গম্বুজ আছে।
আর এই বিশাল গম্বুজটি বিশ্বের অন্যতম বড় ফাইবার গ্লাস স্টোন। আর এই গম্বুজটির ওজন প্রায় 60 টন। মাঝখানের সুবিশাল ঝাড়বাতিটি অস্ট্রিয়া থেকে আনা হয়েছে। এই যে এই জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতে ওনারা কোরআন রাখেন এবং কোরআন রেখে এখানে কিন্তু ওনারা পড়েন এবং প্রেয়ার করেন। টোটাল এটা দোতলা বিশিষ্ট একটি মস্ক, যার মাঝে বিশাল আকৃতির একটা গম্বুজ আছে, নর্মালি যেরকম থাকে মসজিদে। আর চার সাইডে লাইটের যে একটা রাউন্ড সার্কেল করা আছে, দেখতে দারুণ লাগছে এবং ঝাড়বাতিটাও দেখুন যথেষ্ট ভালো। আর এখানে বিভিন্ন জায়গায় প্রেয়ার করার জন্য বিভিন্ন পজিশন করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দিনে 5 বার ওনারা সালাহ করেন। একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বাইরের সাইড, যখন প্রচুর ভিড় হয় তখন কিন্তু বাইরের সাইডেও ওনারা নামাজ পড়েন, আর এই ভেতরেও কিন্তু ওনারা নামাজ পড়েন। এখন আমরা আছি বাহরিনের মানামা সিটির গ্র্যান্ড মস্কের ভেতরে। টোটাল এই মস্কের ক্যাপাসিটি হচ্ছে ইনার সাইডে 5000 আর আউট সাইডে 3000, অর্থাৎ টোটাল 8000 মানুষ একসঙ্গে কিন্তু এখানে প্রেয়ার করতে পারেন। আপনারা এই যে একটা পজিশন দেখছেন, এই যে অংশটা, এই অংশটা একটা গম্বুজ আকৃতির করা হয়েছে। আর এই সাইডটা হচ্ছে মক্কার সাইড, অর্থাৎ যখন এনারা নামাজ পড়েন তখন এই সাইডে মুখ করে কিন্তু নামাজ পড়েন। তার কারণ ওনাদের নিয়ম আছে যে যখনই নামাজ পড়া হবে মক্কার দিকে মুখ করে বসে কিন্তু পড়তে হয়। তো মসজিদের কোন সাইডে মক্কা সেটা জানা নেই বলে এখানে একটি প্লেস করা আছে যেখানে কিন্তু মুখ করে ওনারা নামাজ পড়তে পারেন। তো এই মসজিদের মধ্যে টোটাল এরকম দুটো প্লেস করা আছে যেখানে মক্কার সাইডটা উল্লেখ করা আছে। আমরা যে হোটেলে আছি সেই হোটেলেও কিন্তু সিলিংয়ে একটা অ্যারো মার্ক দেওয়া আছে। তো প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে ওই অ্যারো মার্কটা কি আছে, তো এখানে আসতে ক্লিয়ার হলো ওই অ্যারো মার্কটা ইন্ডিকেট করছে যে কোন সাইডে মক্কা আছে। তো সেক্ষেত্রে কী হবে, হোটেলে যখন ওনারা থাকবেন তখন কিন্তু হোটেল থেকেও কিন্তু ওনারা যদি নামাজ পড়তে চান তো সেক্ষেত্রে মক্কার সাইডটা ওনারা বুঝতে পারবেন। তার জন্য এই বাহরিনের প্রত্যেকটি হোটেলেই কিন্তু মক্কার সাইডটি অ্যারো দিয়ে ইন্ডিকেট করা আছে। तो जब हम नमाज पढ़ना होता है तो इससे पहले हम वजू करते हैं, वॉशिंग आवरसेल्व्स, क्लीनिंग द माउथ, वॉश फेस, हैंड्स, वॉश द हेड, क्लीन द ईयर्स एंड द फीट। अब इसमें फिजिकल क्लीनलीनेस भी है और स्पिरिचुअल क्लीनलीनेस भी है। स्पिरिचुअल क्लीनलीनेस क्या है? तो आप मुंह धो रहे हैं, अब आपको रिमाइंड सोचना चाहिए कि कितने लोगों को इस जबान से हर्ट करे, आप कितने लोगों को तकलीफ दी है। तो क्लीन योरसेल्फ विद दिस, बिकम गुड। তো মসজিদ আমরা দেখলাম, এই গ্র্যান্ড মস্ক দেখে এখন আমরা বেরিয়ে চলে এসেছি। এবারে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন আমরা সেখানে যাব। তো চলুন এরপর আমরা আমাদের পরবর্তী যে টুরিস্ট স্পট আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাই। जो होंगे 40 सीट्स है, तो वो 40 कैंडिडेट बावेनी होंगे। इनको जो वोट करके जिताएगा भी बावेनी ही होंगे। और यहाँ का এবার আমরা চলেছি একটি ওয়াইল্ড লাইফ পার্ক এবং রিজার্ভ দেখতে। এটি মরুভূমিতে অবস্থিত এবং এটি মানামা শহরের বাইরে। তো এখান থেকে আমাদের যেতে আধা ঘন্টা কি 45 মিনিটের মধ্যে সময় লাগবে। আর এই পার্কটির নাম হচ্ছে আল আরিন ওয়াইল্ড লাইফ পার্ক এবং রিজার্ভ। তো চলুন বন্ধুরা, আপনাদেরকেও নিয়ে যাই এই মরুভূমির মাঝে অবস্থিত পার্ক। তো দেখুন আমরা অলরেডি গেট পেরিয়ে গেছি, এবারে আমরা যাচ্ছি এখানকার যে एरिया আছে তার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। दोस्तों अच्छी तरह फोटो लेना, खूब फोटो ले लेना। बहुत बढ़िया डेजर्ट में एक पार्क बना हुआ है, तो कुछ अलग से ही है। আমাদের দ্বিতীয় যে ডেস্টিনেশন অর্থাৎ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সেই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আমরা চলে এসেছি। তো এখানে রিসেন্ট এবারে আমরা টিকিট কাটবো এবং টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে ঢুকবো। আর এই যে স্যাংচুরিটি আছে এটি কিন্তু মানামা যে সিটি আছে তার থেকে অনেকটা দূরে আছে। তো আমরা এই ডেজার্টের পাশ দিয়ে আমরা এলাম, ডেজার্টের মধ্যে কিন্তু এই স্যাংচুরিটি বানানো হয়েছে। তো চলুন এবারে ভেতরে যাওয়া যাক, দেখা যাক এই স্যাংচুরিতে কি আছে। আর এই মরুভূমির মাঝখানে কিন্তু এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটি বানানো হয়েছে। তো চলুন বন্ধুরা ভেতরে যাওয়া যাক।
এটি বাহরিনের একমাত্র বড় বন্যপ্রাণী অভয়ারণ্য, আর এটি রাজধানী মানামা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সাখির এলাকায় অবস্থিত। অর্থাৎ এই এলাকাটার নাম হচ্ছে সাখির। ফার্স্ট এখানে টিকিট কাটতে হবে, তো আমরা টিকিট কাউন্টারের কাছে এসেছি। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আপনারা যখন এন্ট্রি করবেন তো 2 বাহারিয়ান দিনার এন্ট্রি ফি আছে। খুব একটা বেশি টাকা নয়, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দেখতে গেলে আপনার 480 টাকার মতো পড়বে আজকের দিনে যদি আমি ক্যালকুলেশন করি। তো দেখুন আমরা ভেতরে চলে এসেছি, সামনেই আপনার একটা পার্কের মতো দেখতে পাচ্ছেন। তো এখানে বার্ড আছে অনেক ধরনের। তো এখানকার লোকাল টাইমে এখন প্রায় 12টা 5 বাজে। তো আমরা এখানে আধা ঘন্টা কি 45 মিনিট সময় কাটাবো, তারপর আমরা এখান থেকে আবার শহরের দিকে চলে যাব এবং সেখানে কিন্তু আমরা আজকে আমাদের দুপুরের যে লাঞ্চ সেটা সেখানে থাকবো। তো চলুন বন্ধুরা, পার্কটা এবারে আপনাদের ভেতর থেকে ঘুরে দেখায়। দেখুন মরুভূমির মধ্যে ওনারা কিভাবে সবুজায়ন করে রেখেছে। আর এখানে দেখুন এই যত ঘাস দেখছেন বা আদার যে গাছগুলো, খেজুর গাছ বাদ দিলে প্রত্যেকটি গাছের গোড়াতে পাইপ লাইনের সাহায্যে কিন্তু ওনারা জলের ব্যবস্থা করেন। তার কারণ এখানে একটা ঘাসও যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু জলটা খুব এসেনশিয়াল। আর এখানে সয়েল থেকে কিন্তু কোনো জল কিন্তু পায় না, যার জন্য আর্টিফিশিয়ালি কিন্তু জলের ব্যবস্থা করার জন্য ওরা কিন্তু পাইপ বেছানো আছে পুরো এই পার্কটা। শুধু পার্কে নয়, যে কোনো গালফ কান্ট্রিতে যখন আপনি যাবেন দেখতে পাবেন গাছপালাগুলোকে বাঁচানোর জন্য প্রত্যেকটি গাছের গোড়াতে পাইপের সাহায্যে ওয়াটারের ব্যবস্থা করা আছে। কেননা মাটি থেকে কিন্তু জল পায় না, একমাত্র বড় খেজুর গাছ বা এই বাবলা গাছ যেগুলো দেখছেন এরা মাটি থেকে জল নিয়ে নেয়। এবং যেটা শুনলাম যে এই নভেম্বর মাসের প্রথমের দিকেই এখানে একবার বৃষ্টি হয়েছিল, তারপর কিন্তু আর এখানে বৃষ্টি কিন্তু হয়নি, তাও 2 ঘন্টার জন্য বৃষ্টি হয়েছিল। তো দেখুন এখানে আমরা চলে এসেছি আরবিয়ান অরিক্স। দেখুন এই পার্কের সবথেকে বেশি আকর্ষণীয় সেটা হলো আরবিয়ান অরিক্স। তার কারণ এটা এক সময় প্রায় বিলুপ্ত প্রায় ছিল, কিন্তু বর্তমানে এটিকে সংরক্ষণ করে এই পার্কের মধ্যেই রাখা হয়েছে। এই পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল 1976 সালে। উদ্দেশ্য একটাই, আরব অঞ্চলের বিলুপ্ত প্রায় ও স্থানীয় প্রাণী সংরক্ষণ। আর ওখানে গোট ফার্মিং করা আছে। এই দেখুন ছাগল চাষ হচ্ছে। আপনাদের মনে হবে যে কেমন ব্যাপার, তো এখানে একটু কিন্তু চাষ করেছে। আর আপনি দেখুন ঘাস কিন্তু নেই, খালি বালি। আর এই খুব কাছেই কিন্তু ফর্মুলা 1-এর ট্র্যাক কিন্তু আছে। তো সেটা আমরা আগামী কালকে দেখতে আসবো, আপনাদেরকে দেখাবো কালকে। আজকে আমাদের আইটেনারিতে ওটা নেই, কিন্তু এটা ধারেই কাছেই পড়বে। এখান থেকে সেই ট্র্যাকে যে গাড়িগুলো ছুটছে তার কিন্তু আওয়াজ কিন্তু আমি পাচ্ছি। তো এই দেখুন এখানে প্রচুর পরিমাণে উট পাখি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ক্লোজ করছি, দিলে আরো ভালো বুঝতে পারবেন। দেখুন এখানে প্রায় 80-র উপরে প্রজাতির প্রাণী ও 100-র উপরে প্রজাতির পাখি রয়েছে। এখানে আপনারা অনেক ছোট ছোট পাখি দেখতে পাবেন, ওপেনলি কিন্তু পাখিগুলো আছে। এটা কিন্তু খুব একটা বেশি বড় জায়গা নয়, অল্প জায়গার মধ্যেই কিন্তু এটা বানানো হয়েছে। আর এটা মানামা সিটি থেকে একটু দূরে। আমাদের এখানে আসতে সময় লাগলো প্রায় ধরুন 30 মিনিটের মতো। তবে এখানকার রোড কন্ডিশন যথেষ্ট ভালো, যার জন্য আসতে 30 মিনিট লাগলেও 30 মিনিটে কিন্তু আমরা অনেকখানি রাস্তা কিন্তু আমরা কাভার করে নিয়েছি। আর রাস্তা তো অবশ্যই সুন্দর এবং গাড়ির স্পিডও, প্রত্যেকটা গাড়ির স্পিড 100-এর উপরে কিন্তু যাচ্ছে। গোট ফার্মিং চলছে সব। আর কালার কিন্তু প্রত্যেকটি ছাগলের কালার সাদা কালার। আর এই সাইডে আরেক ধরনের ছাগল আছে, এদের গায়ের কালারটা কিন্তু আলাদা। এখানে বানি বাইটস বলে কিছু
সবজি বিক্রি করছে। আপনারা যদি চান এখানকার যে অ্যানিমেলসগুলো আছে সেখানকে আপনারা কিনে খাওয়াতে পারেন। অ্যাকচুয়ালি এটা একটা পার্কের মতো বানানো আছে, যেখানে ওপেনলি অ্যানিমেলসগুলোকে ছাড়া আছে, তবে খুব ফাঁকা, টুরিস্টের সংখ্যা খুব কম। কিন্তু এখনই তো সিজন বলে, তাহলে কেন এত কম বলতে পারছি না। এখানে দেখুন একটা ইন্ডিকেট করা আছে, আগে চিলড্রেন্স প্লে এরিয়া আছে, আফ্রিকান হ্যাবিটেড এনক্লোজার আছে, ট্র্যাডিশনাল বাহরাইনি গার্ডেন আছে, আর বাহরাইনি জাপানিজ ফ্রেন্ডশিপ গার্ডেন আছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আর এই লেফট সাইডে আপনার টয়লেটের ব্যবস্থা করা আছে। এখানে দেখুন ওপেনলি কিন্তু সব ছাড়া আছে, প্রচুর এখানে হাঁস আছে এবং ভ্যারাইটিস হাঁস প্লাস বক। চলুন আপনাদেরকে আরো সামনে থেকে দেখাই। ওপেনলি কিন্তু ঘুরছে সব, দেখুন হাঁস আছে, বিভিন্ন পাখি আছে, বক আছে, পায়রা আছে, সব দেখুন এখানে বসে আছে। কেউ উড়ে যাচ্ছে না, আর অ্যাকচুয়ালি উড়ে যাবে কোথায়, চারিদিকে তো মরুভূমি। এই জায়গাটাই ওদের ক্ষেত্রে সব থেকে সেফ। এই পার্কে ঢুকে দু সাইডে যাওয়ার জায়গা আছে, খুব ছোট। ফার্স্ট আমরা পার্কে ঢুকে লেফট সাইড থেকে শুরু করেছিলাম, এবারে চলুন আমরা রাইট সাইডে যাব এবং রাইট সাইডে কি কি অ্যানিমেল আছে তার ডিটেলস আপনাদেরকে দেখাবো। চলুন। So be careful, so they'll knock off your phone. Yeah. It's very, the beaks are very sharp, very, very sharp. They will damage the lenses. পার্কটি দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে পাবলিক পার্ক, অর্থাৎ যেখানে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারে। আরেকটি আছে রিজার্ভ এরিয়া, অর্থাৎ সংরক্ষিত এলাকা। বিশেষ অনুমতি ছাড়া এই এলাকাতে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না। এই যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আমরা দেখলাম, তো এখানে খুব বেশি অ্যানিমেল কিন্তু নেই, অ্যাকচুয়াল সম্ভবও নয়। এত গরম আর জলের এত সমস্যা, তাও অনেকগুলো ওরা ব্যবস্থা করে অনেক অ্যানিমেলই রেখেছে। তো চলুন এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এই একটা জায়গা করেছে, একটু সুন্দর ফটোশ্যুটের জন্য করেছে। দেখুন এই গার্ডেনটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন একটা জাপানিজ গার্ডেনের মতো করেছে। এখানে যাই করুক না কেন নর্মাল করা একটু মুশকিল আছে, কেননা মরুভূমির উপরে ধরুন চারিদিকেই তো বালি, সেখান থেকেও যে এতটা গ্রিনারি করতে পেরেছে। অবশ্য এখানকার মানুষের টাকার তো অভাব নেই। এখানকার বাহরাইনি দিনার ইকুয়াল টু আমাদের ইন্ডিয়ার আজকের দিনে প্রায় 240-41 টাকার সমান। জলের উপর দিয়ে হাঁটতে পারবেন। ওয়াও, হাঁটার জন্য এখানে এই দেখুন উঁচু করে দিয়েছে, সেখান থেকে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন। আপনাদেরকে এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির পুরো ট্যুর কিন্তু আমি দিয়ে দিলাম, জানি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওয়াও, দেখেছেন হোয়াট এ গ্রিনারি। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মনোরম, রোদ্দুর, তার সঙ্গে বাতাস কালকে বেশি দিয়েছিল, আজকে বাতাসটা কম আছে, যেটা কিন্তু গায়ে খুব ভালো লাগছে এবং দারুণ ওয়েদার কিন্তু আজকের। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির টোটাল ভিডিও। এই পার্কটির ভেতরেই একটি ফুড স্টল আছে, যেখান থেকে আপনারা চাইলে খাবার দাবার নিতে পারেন। এছাড়াও এখানে সুভেনিয়ার বিক্রি হচ্ছে বিভিন্ন প্রাণীর। সামনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব পুরানো কবর, এবং এখান থেকেই কিন্তু দিলমান যুগের আপনার মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছিল। বাহরাইনের রাস্তাঘাট কিন্তু অসম্ভব রকম সুন্দর। আপনারা দেখুন কত চওড়া রাস্তা এবং কত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। যে কোনো গালফ কান্ট্রিতে গেলেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চওড়া রাস্তা কিন্তু আপনারা দেখতে পাবেন। আজকের লাঞ্চ আমরা সারবো সাভয় গ্র্যান্ড হোটেলে, এবং এরই যে একবারে টপ ফ্লোর যেখানে আছে সেখানে পুল এরিয়া, সেখানে কিন্তু আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এবং এই ট্রাভেল সংস্থা থেকে এই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। খাবার দাবার যথেষ্ট ভালো এবং ভ্যারাইটিস এবং সব কিন্তু ইন্ডিয়ান ফুড এখানে আমরা পেয়েছি।
বন্ধুরা, এবারে আমরা লাঞ্চ সেরে আমরা এবারে চলে এসেছি বাহরিন যে ফোর্ট আছে সেখানে। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কালাত মেহেরিয়ান ফোর্ট। 16th সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছিল। কালাত আল বাহরিয়ান, এনসিয়েন্ট হারবার অ্যান্ড ক্যাপিটাল অফ দিলমান। ফার্স্ট এটা 16th সেঞ্চুরিতে দিলমানরা তৈরি করেছিল। তারপর এখানে দিলমানরা চলে যাওয়ার পর এখানে পর্তুগিজরা আসেন এবং পর্তুগিজরা কেলাটি রক্ষণাবেক্ষণ করেছিলেন। তারপর মুসলিমরা স্থাপন করেছিল। আর এই কেলার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, অর্থাৎ অনেকগুলো সম্প্রদায়ে কিন্তু এখানে ইতিহাস বহন করেছে। করে দেখাবো এই ফোর্টের ব্যাপার, যদিও অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো চলুন দেখাই আপনাদেরকে। বাহারিন ফোর্টের আরবি নাম হলো কাল আদ বাহারিন, আর এটি কারবাবাদ এরিয়াতে অবস্থিত, যেটি মানামা শহর থেকে গাড়িতে প্রায় 15 থেকে 20 মিনিটের সময় লাগে। এই যে সামনে যে আপনি ফোর্টটি দেখছেন, এটিকেই বলছে পর্তুগিজ ফোর্ট। আর 1600 সেঞ্চুরিতে এই ফোর্টটির নির্মাণ করেছিলেন। আর এখানে দেখুন এই পাথর সারি সারি উবড়ে উবড়ে বা পাশাপাশি বোস করিয়ে এই ফোর্টটি তৈরি করা হয়েছে, কিন্তু মাঝে দেখুন এখানে সিমেন্টের যে আস্তরণটা দেওয়া হয়েছে, তার কারণ সমুদ্রের যে হাওয়া, সেই হাওয়া থেকে ফোর্টটিকে বাঁচানোর জন্য এই আস্তরণটা দেওয়া হয়েছে। এই আস্তরণটা দেওয়ার ফলে কিন্তু আজকেও আমরা এই ফোর্টটির অস্তিত্ব বুঝতে পারছি, নাহলে কিন্তু এই ফোর্ট আজকে হয়তো থাকতো না। 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত করা হয়, তার বোর্ড আপনাদেরকে দেখিয়েছি আগে। তো চলুন এবারে ফোর্টের ভেতরে আমরা যাই। বিভিন্ন সময় যে বিভিন্ন পিরিয়ডের কিন্তু একটা অস্তিত্ব বহন করে এসেছে। পর্তুগিজরা ছিল, পর্তুগিজদের সঙ্গে তারপর সংগ্রাম করে মুসলিমরা কিন্তু এটা নিজেদের অধিকারে নিয়ে এসেছিল। তো চলুন ভেতরে যাই, ভেতরে যেয়ে আপনাদেরকে দেখাই। সমুদ্রের ধারে একটি উঁচু টিলার উপর এই দুর্গটি অবস্থিত। এই দেখুন প্রত্যেকটি পাথরের মাঝে মাঝে কিন্তু সিমেন্টের একটা আস্তরণ দিয়ে রেখেছে, এবং এইভাবেই কিন্তু এই ফোর্টটিকে বাঁচিয়ে রাখা হয়েছে। তা না হলে কিন্তু সমুদ্রের যে হাওয়া, সেই নোনা হাওয়াতে কিন্তু এই ফোর্টটা অস্তিত্ব আজকে কিন্তু আর থাকতো না। তো চলুন আমরা ভেতরে যাই। ভেতরে গেলে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো, তবে সবই কিন্তু প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে আজকে। এই দুর্গের ইতিহাস প্রায় 4000 বছরেরও বেশি পুরানো। এক সময় এটি ছিল প্রাচীন দিলমান সভ্যতার রাজধানী। পরবর্তীতে পর্তুগিজ শাসনের বিভিন্ন সময় এই দুর্গটি ব্যবহৃত হয়েছিল। বিভিন্ন সময়ের ধ্বংসাবশেষ একটি মাল্টিলেয়ার আর্কিওলজিক্যাল সাইট বানিয়েছে। একই জায়গায় একাধিক যুগের বসতি থাকার প্রমাণ কিন্তু পাওয়া যায় এখানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, তবে সন্ধ্যাতে গেলে ভালো হয়। এখানে এন্ট্রি ফিস আছে, যদিও সেটা খুবই সামান্য, তবে সন্ধ্যার সময় গেলেই এখানে আরও আপনারা কিন্তু সুন্দরভাবে এই জায়গাটাকে কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারবেন। এখন আমরা এই যে ফোর্ট, সেই ফোর্টের ভেতরে আছি, কিন্তু এই ফোর্টের আর কিছু অস্তিত্ব নেই। তার কারণ সমুদ্রের নোনা হাওয়া কিন্তু এই ফোর্টকে প্রায় নষ্ট করে ফেলেছে। তাও মাঝে পাথরের মাঝে সিমেন্টের আস্তরণ দেওয়ার ফলে কিছুটা অস্তিত্ব আছে, তা নাহলে কিন্তু এই অস্তিত্ব আর থাকতো না। 2005 সালে যখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটাকে চিহ্নিত করা হয়, তারপরে কিন্তু এটা রক্ষণাবেক্ষণ শুরু হয়। তার আগে কিন্তু এই ফোর্টের কোনো রক্ষণাবেক্ষণ ছিল না, যার জন্যই আজকে কিন্তু এই ফোর্টের অবস্থা এরকম প্রায় ভগ্ন পায়। দেখুন
আমাদের ইন্ডিয়াতেও যেমন ফোর্ট আছে, সেই ফোর্টের যে বৈশিষ্ট্য থাকে যে ফোর্টের 4 সাইডে একটা পরিখা বা খাল কেটে দেওয়া হয় যাতে শত্রুরা সহজে ফোর্টের মধ্যে না আক্রমণ করতে পারে। এখানেও কিন্তু সেরকম একটা দেখুন একটা পরিখা বা খাল কাটা আছে। এখানে জল ভর্তি করা থাকতো এবং জলজ যে হিংস্র প্রাণী যেমন কুমির, সাপ এগুলো কিন্তু ছাড়া থাকতো, যাতে যখন বিদেশি আক্রমণকারীরা যখন আসতো যাতে সহজে ফোর্টের মধ্যে প্রবেশ করতে না পারে। আর এই ফোর্টের মধ্যে এখানকার যারা জনসাধারণ তারা কিন্তু শেল্টারের জন্য এখানে আশ্রয় নিত। তো খুব একটা বেশি বড় ফোর্ট নয়, আমরা একটা রাউন্ড নিয়ে চলে এলাম। আমরা বাহরিন ফোর্ট দেখা কমপ্লিট করলাম। এবারে আমরা যাব আমাদের যে পরবর্তী যে ডেস্টিনেশন সেখানে। আজকে আপনাদেরকে দেখাবো এখানকার যে ইউএই এবং বাহরিনকা যে বর্ডার আছে সেখানে আমরা যাব, এবং এখানে ফাতে সাবওয়েও একটা জায়গা আছে, তো যেখান থেকে আপনার একটা ব্রিজের মাধ্যমে বাহরিন আর আপনার ইউএইকে ডিভাইডেড করেছে, তো সেখানে যাব। এই ভিডিওটি ভালো যদি লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি আছে ওই আইকনটিকে ক্লিক করে দিবেন, তাহলে নতুন যে কোনো ভিডিও যখন আমি পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধু, কেমন লাগলো আজকের এই বাহরিন ফোর্ট অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা এবারে আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেখানে যাই এবং আপনাদেরকেও দেখাই। আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে ইউএই আর বাহরিনের যে বর্ডার আছে সেই বর্ডারে যাব। এবং এখানে আরেকটা কথা বলে দিই, এখানে যে টোটাল যে আমাদের 6টা গালফ কান্ট্রি আছে, নর্মালি আমরা যদি অন্য কোনো গালফ কান্ট্রিতে যাই, ধরুন ইউএই গেলাম, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ভিসা করতে হয়। কিন্তু এই গালফ কান্ট্রিতে থেকে আরেকটা গালফ কান্ট্রিতে যদি এনারা যান, অর্থাৎ ধরুন বাহরিন থেকে কেউ যদি ইউএইতে যান, তার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ভিসার দরকার নেই, খালি পাসপোর্ট থাকলেই হবে, অথবা কোনো ফটো আইডেন্টিটি প্রুফ, যেমন আমাদের এখানে ভোটার কার্ড, আধার কার্ড থাকে, এরকম কিছু নিয়ে গেলে কিন্তু ওখানে সহজেই এন্ট্রি হয়ে যাবে। এখানে একটি মিউজিয়ামও আছে, কালাদ আল বাহারিয়ান সাইড মিউজিয়াম। আপনারা চাইলে এই মিউজিয়ামটিও দেখতে পারেন, তবে আমরা এই মিউজিয়ামের ভেতরে ঢুকিনি, তার কারণ আমাদের অতটা সময় ছিল না। এখন আমরা আছি মানামারি সিপ এলাকাতে, অর্থাৎ এই এরিয়াটার নাম হচ্ছে সিপ এরিয়া, এবং এখানে কিন্তু এই এরিয়াটাকে ওনারা ভিলেজ বলে। কিন্তু ভিলেজ, আমাদের এখানকার ভিলেজ আর ওখানকার ভিলেজের মধ্যে তফাৎ দেখুন। প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এসি লাগানো আছে, তার কারণ এখানে গরম কিন্তু অত্যাধিক পড়ে। আর এখানেই কিন্তু আমরা যাব ক্যাপিটাল মলে। এখন আপনারা দেখছেন ক্যাপিটাল মল, এটি মানামা শহরের কাছেই সিপ এরিয়াতে অবস্থিত। আর এটি সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, আর রবিবার থেকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত এটি খোলা থাকে। শুক্রবার দিন বন্ধ থাকে। আপনারা জানেন যে কোনো গালফ কান্ট্রিতেই শুক্রবারটাকে ওনারা হলিডে হিসাবে পালন করেন। আর এখানে বিভিন্ন রকম আপনারা হ্যান্ডমেড জিনিস পাবেন। এখানকার যারা স্থানীয় ছোট ব্যবসায়ী তাদেরই হ্যান্ডমেড পণ্য কিন্তু এখানে পাওয়া যায়, বিশেষ করে উৎসব বা বিশেষ প্রদর্শনীর সময়। এখানে হাতে তৈরি খেজুর পাতার ঝুড়ি, বিভিন্ন কাঠের কারুকাজ, ঐতিহ্যবাহী সাজ সরঞ্জাম সামগ্রী, হ্যান্ডমেড জুয়েলারি, মুক্তা দিয়ে তৈরি গহনা ইত্যাদি কিন্তু পাওয়া যায়। মাঝে মাঝে লোকাল আর্টিজান ফেয়ার বা ছোট এক্সিবিশনও হয় এখানে, যেখানে বাহরিনের স্থানীয় শিল্পীরা তাদের পণ্য সরাসরি এখানে বিক্রি করে। রমজান, ঈদ বা জাতীয় দিবসে বিশেষ হ্যান্ডমেড কালেকশনও কিন্তু এখানে দেখা যায়। আর এখানে আপনারা যে সমস্ত প্রোডাক্টগুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় কিন্তু বাহরিনে পাবেন না। এই সমস্ত প্রোডাক্টটি কিন্তু এখানকার যে লোকাল যে আর্টিস্ট আছেন বা ছোট যে ব্যবসায়ী আছেন তারা কিন্তু তৈরি করে। আর এই যে মলটা, এটার কিন্তু তত্ত্বাবধানে আছে আপনার বাহরিন গভর্নমেন্ট।
এবার আমরা চলেছি বাহরিনের যে কিং ফাহাদ কাসওয়ে আছে সেখানে, অর্থাৎ এই যে ব্রিজটি আপনার সৌদি আরবের সঙ্গে বাহরিনকে কানেক্টেড করেছে, সেই ব্রিজেই আমরা কিন্তু এবারে দেখতে যাচ্ছি। নর্মালি এই ব্রিজে সবাই দিনের বেলাতেই যান, আমরা কিন্তু এই ফার্স্ট কিন্তু আমরা এই সন্ধ্যাবেলাতে যাচ্ছি এবং সন্ধ্যাবেলার যে দৃশ্য সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরব। বাহরিন সরাসরি যুক্ত সৌদি আরবের সাথে এই কিং ফাহাদ কাসওয়ের মাধ্যমে। এই ব্রিজটি মিডল ইস্টের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংযোগ পথ। এই ব্রিজের মোট দৈর্ঘ্য প্রায় 25 কিলোমিটার, আর এই দুধারে যে আপনার রাস্তাটা গেছে তার টোটাল 4টা লেন আছে। এই সাইডে যাওয়ার জন্য 2টো লেন এবং আসার জন্য 2টো লেন। আর মাঝে যে আপনারা এই রোড ব্রিজটা যে তৈরি হয়েছে, এটি হচ্ছে আরবিয়ান সাগরের উপরে কিন্তু এই ব্রিজটি তৈরি হয়েছে। আর প্রচুর গাড়ি কিন্তু এখানে যাতায়াত করে, বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার। সৌদি থেকে প্রচুর মানুষ সপ্তাহের শেষে ছুটি কাটাতে বাহরিনে আসেন এবং ব্রিজ পেরিয়েই, তাই ওই সময় প্রচুর ভিড় থাকে এই ব্রিজে। এই ব্রিজের মাঝখানে একটি কৃত্রিম দ্বীপ আছে যার নাম পাসপোর্ট আইল্যান্ড। আমরা সেই পাসপোর্ট আইল্যান্ডেই যাব, তার ওপাশে কিন্তু আমরা যেতে পারবো না। তার কারণ এই আইল্যান্ডেই আপনার ইমিগ্রেশন এবং কাস্টম চেকপোস্ট অবস্থিত। এই ব্রিজটির নামকরণ হয়েছে সৌদি আরবের তৎকালীন বাদশাহ কিং ফাহাদের নামে। এই ব্রিজের উদ্বোধন হয় 1986 সালে। আর দূরে যে আপনারা শহরটি দেখছেন সৌদি আরবের, যেখানে যে লাইটগুলো দেখা যাচ্ছে, সেই শহরটার নাম হচ্ছে আল খবর, এবং ওই আল খবর শহর থেকেই কিন্তু এই ব্রিজটি শুরু হয়েছে। টোটাল 25 কিলোমিটার যে ব্রিজ আছে, সেই ব্রিজের মাঝখানে একটি কানেক্টিং পয়েন্ট করা হয়েছে, যেখানে কিন্তু আপনার ইমিগ্রেশন প্লাস আপনার যে চেকপোস্ট, কাস্টম চেকপোস্ট আছে সেখানেই অবস্থিত। আর ওখান থেকেই কিন্তু আপনাদের পেরিয়ে বাকি যে আপনার অর্ধেক রাস্তা আছে সৌদিতে যাওয়ার, আর এদিকে বাহরিনে আসার অর্ধেক রাস্তা আছে। তো চলুন আপনাদেরকে ওই পাসপোর্ট আইল্যান্ডে আমি নিয়ে যাব এবং ওখানে আমরা কিন্তু স্টে করে কিছুক্ষণ ফটো আমরা ওখানে তুলব। এই ব্রিজটি বাহরিনের অর্থনীতি, পর্যটন ও ব্যবসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরেকটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে যেটি বাহরিন ও কাতারের মধ্যে, যার নাম কাতার বাহরিন কাসওয়ে, যেটি ফ্রেন্ডশিপ ব্রিজ নামেও পরিচিত, তবে এটি এখনো সম্পূর্ণ হয়নি। দেখুন বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই আর্টিফিশিয়াল যে আইল্যান্ডটি বানানো হয়েছে সেখানে, অর্থাৎ পাসপোর্ট আইল্যান্ডে, যেটি হচ্ছে মিডিল পয়েন্ট এই ব্রিজের। তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো এবং আপনাদেরকেও দেখাবো যে এখানে কি কি আছে। जैसे हम टर्न करते हैं, आप लेफ्ट साइड में एक बोर्ड देखेंगे व्हाइट लाइट के साथ। उसमें लेफ्ट साइड में देखें ये बोर्ड है जो दिखाता है डायरेक्शन टू सऊदी अरेबिया एंड बाहरीन। आप यहाँ तक भी आकर फोटो ले सकते हैं, पर से और आगे ज्यादा मत जाना क्योंकि यहाँ पे बहुत स्पीड में गाड़ियाँ आती है। और मस्जिद का भी प्रेयर टाइम है तो काफी लोग मस्जिद भी जा रहे हैं, तो प्लीज इन लोग की फोटो सब मत लेना। কিং ফাহাদ কাসওয়ে দিয়ে গেলে আপনাকে দুই দেশের ইমিগ্রেশন পার হতে হয়। পাসপোর্ট আইল্যান্ডে আপনি পুলিশ চেকপোস্ট, কাস্টম স্ক্যানার, অফিস বিল্ডিং, ছোট মসজিদ, ক্যাফে ও বিশ্রামের জায়গা দেখতে পাবেন। এটি
দুই দেশের সীমান্তের মাঝামাঝি একটি নিরপেক্ষ জোনের মতো কিন্তু কাজ করে। আর এই কজওয়ে ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে টোল দিতে হবে। অনেক জায়গাতেই ছবি তোলা নিষিদ্ধ বা ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ওই সামনে দূরে দেখা যাচ্ছে আপনার সৌদি আরবিয়া আর বাহারিনের বর্ডার। তো আগেই বলেছিলাম যে এখানে একটা মাঝে আরবিয়ান সাগর আছে, তার উপর একটি ব্রিজ তৈরি হয়েছে। সেই ব্রিজের ওই সাইডে হচ্ছে সৌদি আরবিয়া আর এই সাইডে হচ্ছে বাহরিন। তো আমরা একটু আগে সেই ব্রিজের ছবি তুলেছি। এখন দেখুন এটা হচ্ছে বর্ডার এরিয়া। তো সামনে ধরুন বাইরের কান্ট্রি থেকে যখন যারা কেউ আসে তখন ওখানে ইমিগ্রেশন হয়, স্ট্যাম্প লাগে, তারপর কিন্তু এখানে ঢুকতে পারে। ওই সামনে সমস্ত ফর্মালিটিস হয়, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। ওই দেখুন ওই দূরের যে দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু আপনার ইমিগ্রেশন করে এই আপনার বাহারিনে সবাই আসে। আমাদের অ্যালাও আছে এতদূর পর্যন্তই আসার, এর ওদিকে আমরা যেতে পারবো না। তার কারণ ওই যে আপনারা দেখছেন সারি সারি গাড়িগুলো আসছে, ওখানেই কিন্তু ইমিগ্রেশন করে গাড়ি স্ক্যান করে তারপর কিন্তু সব এখানে আসছে। আমরা যে আরেকটু এগিয়ে এলে আপনার টোল গেট পড়বে, তো আমরা টোল গেটটা ক্রস করেছি, কিন্তু ওই দিকে কিন্তু আমাদের যাওয়ার আর অনুমতি নেই। আর এই দেখুন এই ডান দিকে দেখতে পাচ্ছেন এটা টোল গেট। তো টোল গেটটা ক্রস করে কিন্তু আমরা পেরিয়ে এসেছি। সামনেই ম্যাকডোনাল্ডসের আপনার দোকান আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই দুটি দেশের যে বর্ডার সেখানে, অর্থাৎ সৌদি আরবিয়া আর হচ্ছে বাহারিন। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব হয়ে গেলে বেল আইকনটি অবশ্যই কিন্তু ক্লিক করবেন। এর ফলে কি হবে, নতুন যখনই আমি কোনো ভিডিও দেব তার ফার্স্ট নোটিফিকেশান কিন্তু আপনারাই পাবেন। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।